আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কেমিস্ট্রির একটা খুবই সহজ বাট একেবারে ফান্ডামেন্টাল আর খুব গুরুত্বপূর্ণ একটা টপিক পড়ব। বুঝতে পারতেছেন? টপিকটার নাম হলো রাসায়নিক বন্ধন, বা আমরা ইংরেজিতে সেটাকে বলতে পারি কেমিক্যাল বন্ড। তাহলে কেমিক্যাল বন্ড হচ্ছে কেমিস্ট্রির একেবারে ফান্ডামেন্টাল একটা বিষয়, যে বিষয়টা আমরা অনেক সময় কি করি, মুখস্থ করে ফেলি। কোনটা আয়নিক বন্ধন, কোনটা সমযোজী বন্ধন, কি হইলে আয়নিক, কি হইলে সমযোজী, কখন আমরা ধাতব বন্ধন বলতেছি, এগুলো মুখস্থের বিষয় না। ঠিক আছে? তাহলে আমরা আজকে একদম কনসেপ্ট বুঝে ধরে বুঝবো যে হচ্ছে কি রাসায়নিক বন্ধনটা কি, কেন এবং কিভাবে গঠিত হয়। তাহলে আমরা তিনটা অ্যান্সার জানবো। কি অ্যান্সার জানবো? কি অ্যান্সার জানবো, কেনর অ্যান্সার জানবো, এবং কিভাবে গঠিত হয় সেটার অ্যান্সার জানবো। ঠিক আছে? আপনি যখন কোনো একটা টপিকের এই তিনটা দেখেন, এই তিনটা বিষয়, এই তিনটা প্রশ্ন একেবারে ভালো মতো বুঝবেন, তখন আপনি ধরে নেবেন যে ওই টপিকটা আপনার 100-এ 100। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি পড়তেছি বলেন তো? কি নিয়ে আজকে ডিসকাস করব পুরো সময়? রাসায়নিক বন্ধন নিয়ে। রাসায়নিক বন্ধন কি, সেখানে কেন রাসায়নিক বন্ধন ঘটে এবং কিভাবে রাসায়নিক বন্ধনগুলো ঘটে। আসেন শুরু করি। রাসায়নিক বন্ধন, কেমিক্যাল বন্ডে আমরা দেখেন, আমরা কি জানি, আমাদের মৌলিক পদার্থ কয়টা? 118টা। এই যে 118টা মৌলিক পদার্থ আছে, এগুলোকে আমরা ধাতুতে ভাগ করি, এগুলোকে আমরা অধাতুতে ভাগ করি। বলেন তো এটা কোন বিজ্ঞানী করে? বিজ্ঞানী ল্যাভোইসি। আচ্ছা, ধাতুতে ভাগ করা হয়, অধাতুতে ভাগ করা হয়, এবং সেখানে আরও আছে, অপধাতু আছে। আপনারা জানেন যে অপধাতু আছে, এবং একটা গুরুত্বপূর্ণ অপধাতু সিলিকন। এই যে ধাতু আছে, অধাতু আছে, অপধাতু আছে, বাট আমার মৌলিক পদার্থের সংখ্যা কি স্যার বলেন তো? ফিক্সড। মৌলিক পদার্থের সংখ্যা কি? ফিক্সড। এবং সেটা কত? মাত্র 118টা। মাত্র, একেবারে কম, মাত্র 118টা। এই যে মাত্র 118টা মৌল একটা আরেকটার সাথে যে যুক্ত হচ্ছে, মাত্র 118টা মৌল একটা আরেকটার সাথে যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে লক্ষ কোটি কোটি কি তৈরি করতেছে? যৌগ তৈরি করতেছে। তাহলে দেখেন আমি কি বললাম, মৌলের পরমাণু যুক্ত হয়ে কি গঠন করতেছে বলেন স্যার? মলিকিউল, অণু গঠন করতেছে। আবার লিখি, কি বললাম বলেন তো? মৌল একটা আরেকটার সাথে যুক্ত হয়ে কি তৈরি করতেছে? যৌগ তৈরি করতেছে। তাহলে আমরা মৌল পড়ে ফেলছি, 118টা মৌল সুন্দর করে পড়ে ফেলছি, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, অনেক কিছু আছে। কিন্তু সেই মৌল থেকে কিভাবে যৌগ হচ্ছে, এটাই আমরা পড়ব কেমিক্যাল বন্ডে। তাহলে কেমিক্যাল বন্ডে কি পড়ব? একটা মৌল, দুইটা মৌল বা তিনটা মৌল বা চারটা মৌল, একের অধিক মৌল একটা একটার সাথে কিভাবে যুক্ত হচ্ছে, কিভাবে কানেক্টেড হচ্ছে, কেনই বা কানেক্টেড হচ্ছে, কেনই বা তারা যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে যে যৌগগুলো তৈরি করতেছে, সেগুলো সম্পর্কে আমরা ডিটেলস পড়ব। আচ্ছা, তাহলে আমরা কেমিক্যাল বন্ডে কি নিয়ে আলোচনা করি? আবার বলেন তো, কেমিক্যাল বন্ডে কি নিয়ে আলোচনা করি? অ্যাটম আর একটা অ্যাটম কিভাবে যুক্ত হয়। আচ্ছা, তাহলে এখন ভিতর থেকে একজন প্রশ্ন করলো। কি প্রশ্ন করলো বলেন? বললো যে ভাইয়া, কেমিক্যাল বন্ডে একটা অ্যাটম আর একটা অ্যাটমই যুক্ত হয়, কেন মলিকিউল আর মলিকিউলরা যুক্ত হয় না? বলেন। তাহলে মলিকিউল আর মলিকিউল যুক্ত হয় না, এই যে প্রশ্ন করলো, সেখান থেকে আমরা আরেকটা অ্যান্সার করে ফেলি। আসেন, তাহলে মলিকিউলও কি হইতে পারে? মলিকিউল কি হলো এখানে? মলিকিউল। তাহলে একটা মলিকিউলের সাথে আরেকটা মলিকিউলও যুক্ত হইতে পারে। পানির একটা অণু আরেকটা অণুর সাথে কানেক্টেড থাকে, তাই না?
পানির একটা অণু আরেকটা অণুর সাথে কানেক্টেড থাকে কোন বন্ধনের মাধ্যমে? হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে। আচ্ছা, তাইলে আমরা কেমিক্যাল বন্ধন কি সেটা আমরা বুঝে ফেললাম। কেমিক্যাল বন্ধন হলো এই যে আমরা ধাতু অধাতু পড়লাম, এই যে আমরা ধাতু অধাতু পড়লাম, মৌলিক পদার্থ পড়লাম, ধাতু অধাতু বা মৌলিক পদার্থ, সেই মৌলগুলো থেকে এখন আমরা কিসে শিফট করতেছি? মৌলগুলো থেকে আমরা যৌগে শিফট করতেছি। তাহলে যৌগ কতগুলো? এই যে এতগুলো লক্ষ কোটি যৌগের সংখ্যা কিভাবে বাড়তেছে, কিভাবে একটা মৌলের সাথে একটা মৌল কানেক্টেড হচ্ছে, কিভাবে একটা অণুর সাথে আরেকটা অণু কানেক্টেড একটা লেয়ার তৈরি করতেছে, মূলত এই জিনিসগুলোই আমরা আলোচনা করব কোথায়? কেমিক্যাল বন্ধনে। কেমিক্যাল বন্ধনে বা রাসায়নিক বন্ধনে। বোঝা গেল? বুঝতে পারছেন? তাহলে রাসায়নিক বন্ধন কি বোঝা গেল? যে কোনো মৌলের পরমাণু অপর একটা মৌলের পরমাণুর সাথে কিভাবে যুক্ত হয়ে একটা যৌগ গঠন করে, সেটাই হচ্ছে কেমিক্যাল বন্ড বা রাসায়নিক বন্ধন। বোঝা গেল? বলেন, বোঝা গেল ভাইয়ারা? বোঝা গেল? তাহলে আসেন, কি বললাম? একটা মৌলের পরমাণুর সাথে আরেকটা মৌলের পরমাণু যুক্ত হবে। তাহলে একটু পরমাণু কি সেটা একটু রিপিট করে আসি। পরমাণু কিভাবে থাকে সেটা একটু রিপিট করে আসি। তাতে কে কে বসবাস করে একটু রিপিট করে আসি। আসেন তো একটু রিপিট করি। আচ্ছা, তাহলে যদি রিপিট করি, এই যে মাঝখানে কে আছে বলেন তো? একটা পরমাণুর মাঝখানে কক্ষপথ আছে, তাই তো? মাঝখানে আছে নিউক্লিয়াস। পরমাণুর মাঝখানে কে আছে? নিউক্লিয়াস। আচ্ছা, মাঝখানেটাকে বলা হয় নিউক্লিয়াস এবং চারিদিকে এগুলোকে বলা হয় কক্ষপথ বা প্রধান শক্তি স্তর বা অরবিট। আচ্ছা, গুড। তাহলে বাবাজি বলেন, আমাদের নিউক্লিয়াসে কে কে থাকে? প্রোটন থাকে যেটা পজিটিভ চার্জ, নিউট্রন থাকে যেটার কোনো চার্জ নাই, নিরপেক্ষ বস্তু। তাহলে ওভারঅল নিউক্লিয়াস কি চার্জে চার্জিত? বলেন, ওভারঅল নিউক্লিয়াস কি চার্জে চার্জিত? পজিটিভ চার্জ। তাহলে ওভারঅল নিউক্লিয়াস পজিটিভ চার্জে চার্জিত। আচ্ছা, তাহলে পরমাণুর দুইটা পার্ট, কেন্দ্রে থাকে নিউক্লিয়াস এবং চারিদিকে কক্ষপথ। সেই কক্ষপথে কে ঘুরতে থাকে? ইলেকট্রন ঘুরতে থাকে। কক্ষপথে কে ঘুরতে থাকে? ইলেকট্রন। ইলেকট্রনের চার্জ কি? ইলেকট্রনের চার্জ হলো নেগেটিভ। তাইলে পরমাণুর দুইটা পার্ট। পরমাণুর কয়টা পার্ট? দুইটা পার্ট। একটা হলো নিউক্লিয়াস যেটা পজিটিভ, একটা হলো বাইরের কক্ষপথ, সেখানে ইলেকট্রন থাকে, দ্যাট ইজ নেগেটিভ। তাহলে এখন দুইটা পরমাণু ভিন্ন ভিন্ন মৌল হইতে পারে, একটা মৌল একই ধরনের মৌল হইতে পারে। তাহলে দুইটা পরমাণু এক জায়গায় নিয়ে আসবো। কি নিয়ে আসবো? কাছাকাছি নিয়ে আসবো। কেন কাছাকাছি নিয়ে আসবো? আমরা যে তাদেরকে যুক্ত করব। তাহলে দুইটা পরমাণু আঁকানো লাগবে। দুইটা পরমাণু কাছাকাছি আসলে কিভাবে কাজ করবে, কি কি ঘটনা কাজ করবে সেটা বুঝবো। আসেন, তাহলে এতটুকু কিন্তু মাথায় রাখতে হবে। কেন্দ্রে নিউক্লিয়াস আছে, কক্ষপথে ইলেকট্রন আছে। গুড। আসেন, দুইটা পরমাণু আঁকায় ফেলি। এই একটা পরমাণু, এই হলো কেন্দ্রের নিউক্লিয়াস। আচ্ছা, গুড। তাহলে কেন্দ্রের নিউক্লিয়াস, দেখেন। তাহলে কেন্দ্রের নিউক্লিয়াসটা কি হয়? পজিটিভ। আর এই দিক দিয়ে কে ঘুরতেছে? ইলেকট্রন ঘুরতেছে। ইলেকট্রনটা হয় নেগেটিভ। গুড। তাহলে ধরেন এটাকে আমরা মৌল দিলাম এ মৌল বা এ পরমাণু। গুড। একইভাবে আমরা আরেকটা পরমাণু বললাম বি পরমাণু। তাহলে এ পরমাণু আর আরেকটা হলো আমাদের কি পরমাণু? বি পরমাণু।
আচ্ছা না, বি পরমাণুর কেন্দ্রে কি আছে? পজিটিভ চার্জ, নিউক্লিয়াস, এবং কক্ষপথে কে আছে? ইলেকট্রন। বোঝা গেল? একটু আগে বলে ফেলছি। তাইলে এ একটা পরমাণু, বি একটা পরমাণু, এ পরমাণুর নিউক্লিয়াস আছে পজিটিভ, কক্ষপথ আছে নেগেটিভ। বি পরমাণুরও নিউক্লিয়াস আছে পজিটিভ, কক্ষপথ আছে, নিউক্লিয়াস আছে পজিটিভ, কক্ষপথ আছে নেগেটিভ। আচ্ছা, তাহলে এটা আমি মুছে ফেলি। এখন আমাদেরকে বলেন, দুইটা পরমাণুকে আমরা কাছাকাছি আনলাম। দুইটা পরমাণুকে কি করছি স্যার? কাছাকাছি আনছি। তাহলে এটা হচ্ছে এ, এটা হলো বি। তাহলে দুইটা পরমাণুকে যদি কাছাকাছি আনি তাহলে কি ঘটবে? এ পরমাণুর পজিটিভ চার্জে চার্জিত নিউক্লিয়াস বি পরমাণুর পজিটিভ চার্জে চার্জিত নিউক্লিয়াসকে বিকর্ষণ করবে। কারণ আমরা জানি সমধর্মী চার্জ একে অপরকে কি করে? বিকর্ষণ করে। তাহলে এর নিউক্লিয়াস বির নিউক্লিয়াস কি করবে? বিকর্ষণ। গুড, লিখে ফেলেন। তাহলে নিউক্লিয়াস কি করবে? বিকর্ষণ। গুড, বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, এ পরমাণুর ইলেকট্রন বি পরমাণুর ইলেকট্রন, এ পরমাণুর নেগেটিভ ইলেকট্রন বি পরমাণুর নেগেটিভ ইলেকট্রন, এরাও একে অপরকে কি করবে? বিকর্ষণ। নেগেটিভ নেগেটিভ বিকর্ষণ। তাহলে আরেকটা কথা, তাহলে ইলেকট্রন এর এবং ইলেকট্রন বির, এরাও একে অপরকে কি করবে? বিকর্ষণ। বুঝলেন? তাহলে নিউক্লিয়াস পজিটিভ বিকর্ষণ, ইলেকট্রন নেগেটিভ এটাও কি? বিকর্ষণ। গুড। এখন এ পরমাণুর ইলেকট্রন বি পরমাণুর নিউক্লিয়াস, আবার বলি, এ পরমাণুর ইলেকট্রন বি পরমাণুর নিউক্লিয়াস, ইলেকট্রন আর নিউক্লিয়াস কি করবে? ইলেকট্রন আর নিউক্লিয়াস কি করবে? আকর্ষণ, নেগেটিভ পজিটিভ। তাহলে এটাও আমরা লিখে ফেলি, ইলেকট্রন আর হচ্ছে কি? নিউক্লিয়াস। ইলেকট্রন আর হচ্ছে কি? নিউক্লিয়াস। এটা কি করবে? আকর্ষণ। গুড। আচ্ছা, তারপরে আরেকটা কি থাকলো? বলেন। তাহলে এটা মিশায় ফেলি। আরেকটা কি থাকলো? আচ্ছা, তাহলে এর ইলেকট্রন বির নিউক্লিয়াস, একইভাবে এর নিউক্লিয়াস বির ইলেকট্রন, এর নিউক্লিয়াস বির ইলেকট্রন, এর নিউক্লিয়াস বি এর ইলেকট্রন কি করবে? এর নিউক্লিয়াস বি এর ইলেকট্রন, এটাও আকর্ষণ। বুঝতে পারছেন? তাহলে আমরা কি বললাম দেখেন তো, আরেকবার একটু রিপিট করি। কি রিপিট করব? দেখেন, চারটা ঘটনা। পজিটিভ নিউক্লিয়াসকে বিকর্ষণ করবে, নেগেটিভ ইলেকট্রনকেও বিকর্ষণ করবে, নেগেটিভ ইলেকট্রন পজিটিভ নিউক্লিয়াসকে আকর্ষণ করবে, এবং পজিটিভ নিউক্লিয়াস এখানকার নেগেটিভ ইলেকট্রনকেও আকর্ষণ করবে। একটু উপরে উঠায় নেই। তাহলে দেখেন, এখানে একটা পরমাণু যখন আরেকটা পরমাণুর কাছে আসতেছে তখন সেখানে আকর্ষণ বলও কাজ করতেছে, বিকর্ষণ বলও কাজ করতেছে। এই যে আকর্ষণ বল আর বিকর্ষণ বলের উপর কি নির্ভর করবে? পটেনশিয়াল এনার্জি। বলেন, কি নির্ভর করবে? পটেনশিয়াল এনার্জি। পটেনশিয়াল এনার্জি পড়ে ফেলছেন? তাহলে কি নির্ভর করবে বলেন? পটেনশিয়াল এনার্জি।
ইপি নির্ভর করবে। তাহলে আমি এই যে দুইটা পরমাণুর এটার নিউক্লিয়াস থেকে এটার নিউক্লিয়াসের দূরত্ব আর ধরলাম, তাহলে এই আর যদি আমি বড় করি তাহলে দুইটা নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব যদি আমি বড় করি, পরমাণু দুইটা দূরে যাবে, আকর্ষণ বিকর্ষণ বলের মান চেঞ্জ হবে। দুইটা পরমাণুর মধ্যবর্তী দূরত্ব যদি ছোট করি, নিউক্লিয়াসের দূরত্ব যদি কমায় আনি, আকর্ষণ বিকর্ষণ বলের মানও চেঞ্জ হবে এবং পটেনশিয়াল এনার্জিতেও কি হবে, চেঞ্জ হবে। তাহলে এই যে পটেনশিয়াল এনার্জি চেঞ্জ হচ্ছে দূরত্ব কম বেশির কারণে, সেটা আমরা একটা গ্রাফের মাধ্যমে দেখে ফেলবো। আসেন তাহলে কিসের গ্রাফ, কিসের গ্রাফ, কিসের গ্রাফ? পটেনশিয়াল এনার্জির গ্রাফ আঁকাবো, পটেনশিয়াল এনার্জির গ্রাফ আঁকাবো, ইপির গ্রাফ আঁকাবো। কিসের ভার্সেসে? রেডিয়াস, আর এর ভার্সেস। তাহলে আর কি বললাম? একটা নিউক্লিয়াস আর একটা নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আর কি বললাম? একটা নিউক্লিয়াস আরেকটা নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই দূরত্ব কম বেশি করব আর পটেনশিয়াল এনার্জিও কি হবে স্যার? কম বেশি হবে। আচ্ছা দেখে ফেলি, আচ্ছা দেখলেই বুঝতে পারবেন। তাহলে যেহেতু আমরা গ্রাফ আঁকাবো, সুন্দর করে অ্যাক্সিস নিয়ে নেই, উলম্ব রেখা ওয়াই অ্যাক্সিস, হ্যাঁ কি হলো, আরেকটা কি নিব বলেন? ভার্টিক্যাল রেখা সোজা হলো এক্স অ্যাক্সিস। তাহলে একটা হচ্ছে উলম্ব রেখা আর একটা হচ্ছে আনুভূমিক রেখা। তাহলে এক্স অ্যাক্সিসে আমরা কি দেব? আগের স্লাইডে দেখে আসি। দুইটা নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব, ইন্টার নিউক্লিয়ার ডিস্ট্যান্স, দুইটা নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব, দুইটা পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব। আসেন দিয়ে ফেলি। তাহলে এই অক্ষ বরাবর দিব আর কি? ইন্টার নিউক্লিয়ার ডিস্ট্যান্স। লিখি, পুরাটাই লিখি। তাহলে আর হলো ইন্টার নিউক্লিয়ার ডিস্ট্যান্স। আচ্ছা, আর ওয়াই অ্যাক্সিস বরাবর কি দিব? আগে স্লাইডে দেখি ফেলি। আকর্ষণ বিকর্ষণের উপর নির্ভর করে পটেনশিয়াল এনার্জি চেঞ্জ হয়ে যাবে। তাহলে পটেনশিয়াল এনার্জি দিব। তাহলে কি দিলাম? পটেনশিয়াল এনার্জি। তাহলে আর হলো দুইটা পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব এবং ইপি হলো পটেনশিয়াল এনার্জি। গ্রাফ ড্র করি, দেখেন ভালো করে নজর দেন গ্রাফের দিকে। হলো, আবার আঁকাই। হ্যাঁ হয়েছে, বোঝা যাবে। তাহলে যে গ্রাফটা দেখতেছেন, গ্রাফে আমরা তিনটা পার্ট ভাগ করব, ভাগ করে ডিসক্রাইব করব। দেখেন প্রথমে লাস্ট পার্টের দিকে কি হচ্ছে বলেন? লাস্ট পার্টের দিকে আমরা কি দেখতে পাচ্ছি? আর এর মান যত বাড়তেছে, এক্স অ্যাক্সিস ওইদিকে আমি যত যাচ্ছি, আর এর মান আমার যত বাড়তেছে, পটেনশিয়াল এনার্জি এক্স অ্যাক্সিসের ঘেঁষে যাচ্ছে, এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে। এবং এক্স অ্যাক্সিসে পটেনশিয়াল এনার্জি অর্থাৎ ওয়াই অ্যাক্সিসের ভ্যালু কত? 0। মানে আর এর মান আমি যত বাড়াচ্ছি, আর এর মান যত বাড়াচ্ছি, ইনফিনিটির দিকে যাচ্ছি, পটেনশিয়াল এনার্জি ততই 0-র দিকে যাচ্ছে। আর এর মান যত বৃদ্ধি করতেছি, পটেনশিয়াল এনার্জি ততই 0-র দিকে যাচ্ছে। বুঝতে পারতেছেন? এখন বলতে পারেন ভাইয়া দেখেন আমরা দুটো পরমাণু ড্র করি, এটা একটা পরমাণু, সরি দেখেন এটা একটা পরমাণু, এটা একটা পরমাণু, এদের মধ্যবর্তী দূরত্ব আর দিছিলাম। তো এই আর অসীম কখন হবে? দেখেন একটা পরমাণুর রেডিয়াস খুবই ছোট, তো এদের জন্য অসীম দূরত্ব আর লক্ষ কোটি কিলোমিটার দরকার নাই। এদের জন্য আপনি মোটামুটি ধরতে পারেন 10 সেন্টিমিটারই অসীম দূরত্ব হয়ে যাবে। যাই হোক, এদের ডিস্টেন্সটা আমরা যত বাড়াবো, দেখেন
এই পরমাণু দুইটার মধ্যে ডিস্টেন্স যত বাড়াবো পটেনশিয়াল এনার্জি ততই কি হচ্ছে জিরোর দিকে যাচ্ছে, পটেনশিয়াল এনার্জি কি হচ্ছে জিরোর দিকে যাচ্ছে। গুড, তাহলে একটা অবজারভেশন আপনারা বুঝলেন, তাহলে আর যত বাড়তেছে পটেনশিয়াল এনার্জি জিরো হয়ে যাচ্ছে। এখন দ্বিতীয় কথা, এই একটা পরমাণু, এই একটা পরমাণু, এদের ডিস্টেন্স এখন কি করব কমাবো, আর যত কমাবো দেখেন আর আস্তে আস্তে কমাতে কমাতে আসেন, আর যত কমাচ্ছেন দেখেন আর কমাচ্ছেন পটেনশিয়াল এনার্জি কি হচ্ছে, পটেনশিয়াল এনার্জি ধীরে ধীরে, আর যত কমাচ্ছেন পটেনশিয়াল এনার্জি ধীরে ধীরে বাড়তেছে, আর যত কমাবেন পটেনশিয়াল এনার্জি ধীরে ধীরে বাড়তেছে। তাহলে আমরা লিখে ফেলি, তাহলে এটাও লিখে ফেলি, তাহলে এখানে লিখে ফেলি, দেখেন আর যত কমাচ্ছি আর যত জিরোর দিকে যাচ্ছে পটেনশিয়াল এনার্জি ইপি তত বাড়তেছে। ঠিক আছে, তাহলে আর যত জিরোর দিকে যাচ্ছে পটেনশিয়াল এনার্জি ইপি ততই কি হচ্ছে স্যার বাড়তেছে। আচ্ছা, তাহলে দুইটা অবজারভেশন আমরা বুঝলাম, দুইটা পরমাণুর ডিস্টেন্স, দেখেন দুইটা পরমাণুর ডিস্টেন্স আমরা কি করতেছি বাড়াচ্ছি, পটেনশিয়াল এনার্জি কমতেছে জিরোর দিকে যাচ্ছে, দুইটা পরমাণুকে যত কাছাকাছি আনতেছি, যত কাছাকাছি আনতেছি নিউক্লিয়াসের রিপালশন তত বাড়বে, ইলেকট্রন রিপালশন তত বাড়বে এবং তাদের পটেনশিয়াল এনার্জি তত বাড়তেছে। এখন আমরা একটা সুন্দর পয়েন্ট দেখতে পাচ্ছি, সুইট পয়েন্ট। কোনটা সুইট পয়েন্ট? দেখেন সুইট পয়েন্ট একটু মার্ক করে দিই, এটা হলো সুইট পয়েন্ট। এই সুইট পয়েন্টে কি হচ্ছে বলেন, সুইট পয়েন্টে কি হচ্ছে, ইপির মান নেগেটিভ, অবশ্যই নেগেটিভ, বাট অনেক 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 কম। এটাকে সাইজ করে ফেলি, তাহলে বলেন সুইট পয়েন্টে কি হচ্ছে, সুইট পয়েন্ট, এই যে সুইট পয়েন্ট দেখেন, সুইট পয়েন্ট। গুড, তাহলে সুইট পয়েন্টে কি হচ্ছে, ইপির মান একেবারে কম, একেবারে কম, মিনিমাম, ইপির মান মিনিমাম, পটেনশিয়াল এনার্জি কি হয়েছে মিনিমাম। তাহলে এটা হয়ে যাচ্ছে ইপি মিনিমাম, এই পয়েন্টে পটেনশিয়াল এনার্জি মিনিমাম। তখন আমরা একটা আর এরও ভ্যালু পাচ্ছি, ধরে নিলাম দিস ইজ আর নট। তাহলে আর নটে গিয়ে পটেনশিয়াল এনার্জি মিনিমাম হচ্ছে। তাহলে দেখেন দুইটা পরমাণুকে যদি আমরা অনেক দূরত্বে রাখি পটেনশিয়াল এনার্জি কম হচ্ছে না, জিরো হচ্ছে। অনেক কাছে রাখলে পটেনশিয়াল এনার্জি অনেক বেশি হচ্ছে। কিন্তু একটা ডিস্টেন্স যদি বজায় রাখি, আর নট ডিস্টেন্স যদি বজায় রাখি, তাহলে এদের পটেনশিয়াল এনার্জি একেবারে কি হচ্ছে মিনিমাম। তাহলে লিখে ফেলি সুন্দর করে, when r equals to r naught, EP is equals to EP minimum। এখন বলতেছেন ভাইয়া আর নট বের করলেন, ইপি মিনিমাম বের করলেন, কিন্তু এই দুইটা বের করে আমার কাজ কি হইল, এই দুইটা বের করলে কি লাভ হইল? লাভ হইল যে আমাদের পটেনশিয়াল এনার্জি যখনই মিনিমাম হবে, পটেনশিয়াল এনার্জি যখনই মিনিমাম হবে, স্ট্যাবিলিটি স্থিতিশীলতা তত বাড়বে। প্রতিটা মৌলের পরমাণু বা সব কিছুই চাই তার স্ট্যাবিলিটি হাই করতে, স্ট্যাবিলিটি হাই করতে এবং পটেনশিয়াল এনার্জি লো করতে, মিনিমাম করতে, তাই না? তাই দেখেন একটা বল, এই যে পেনটা যদি আমি এখানে ধরে আসি, পেনটা যদি ছেড়ে দেখি হবে কোথাও নিচে পড়ে যাবে। কেন পড়ে যাবে? কারণ এখানে উঠানোর কারণে, অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করার কারণে এর মাঝে কিছু পটেনশিয়াল এনার্জি তৈরি হয়েছে। তো কি ছেড়ে দিলাম, পটেনশিয়াল এনার্জিটা সে লস করতে 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 নিচের দিকে পড়ে যাবে এবং তার স্ট্যাবিলিটি বাড়বে। মৌলের ক্ষেত্রেও তাই, মৌলের পরমাণুর ক্ষেত্রেও তাই। তারা কি করবে, তারা কি করবে স্যার বলেন? তারা পটেনশিয়াল এনার্জিটা মিনিমাম করবে। পটেনশিয়াল এনার্জি যত লো করতে পারবে স্ট্যাবিলিটি তত বাড়বে।
পটেনশিয়াল এনার্জি যত কমাবে স্টেবিলিটি তত বাড়বে। তাহলে পটেনশিয়াল এনার্জি কমাইলেন, স্টেবিলিটি বাড়লো, মৌলদ্বয় কাছাকাছি আসলো, বন্ধন গঠন করলো, যৌগতে রূপান্তর হয়ে গেল। কিন্তু কখনোই একেবারে ডিস্টেন্স কি হয় না, জিরো হয় না। এই যে ধরেন দুই হাতে দুইটা মৌল, এই দুইটা মৌল কী হবে না, একেবারে একটা গায়ের সাথে কী করবে না, একেবারে কাছাকাছি আসবে না, একটা ডিস্টেন্স মেনটেন করবে। মেনটেন করে সেখানে কী হবে, পটেনশিয়াল এনার্জি লো হবে, স্টেবিলিটি বেশি হবে। তাইলে রাসায়নিক বন্ধন গঠনের মুখ্য কারণ, রাসায়নিক বন্ধন গঠনের মুখ্য কারণ টু মেইনটেইন স্ট্যাবিলিটি, স্থিতিশীলতা বজায় রাখার জন্য, স্থিতিশীলতা অর্জন করার জন্য বিভব শক্তি কমাইয়ে ফেলবে। তাহলে বলেন স্যারেরা বলেন, ইপি ভার্সেস আর, বিভব শক্তি ভার্সেস নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব। গ্রাফটা ক্লিয়ার? বলেন ক্লিয়ার, গুড। তাহলে সবাই এটা বুঝে ফেললেন। তাহলে একটা ডিস্টেন্সে গিয়ে তাদের কি হচ্ছে, বিভব শক্তি কম হচ্ছে, স্টেবিলিটি বাড়তেছে। এবং এই শক্তি, এই যে ডিস্টেন্সটাকে বলা হচ্ছে বন্ড লেন্থ। বন্ড লেন্থ বোঝা গেল? কি বুঝলেন? বন্ড লেন্থ, গুড। তাহলে আমরা গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর জানলাম। প্রশ্ন হলো যে, কি প্রশ্ন? এই যে প্রশ্ন হলো রাসায়নিক বন্ধন কেন গঠিত হয়? তার একটাই অ্যান্সার, স্থিতিশীলতা অর্জনের জন্য। লিখে ফেলেন, সবাই লিখে ফেলেন। কি লিখবেন? স্থিতিশীলতা অর্জনের জন্য। স্থিতিশীলতা অর্জনের জন্য তারা কি করবে, একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে রাসায়নিক বন্ধন গঠন করবে। বুঝতে পারছেন? এখন গুরুত্বপূর্ণ একটা নিয়ম পড়বো আমরা, সেই নিয়ম অনুযায়ী তারা বন্ধন গঠন করবে। গুরুত্বপূর্ণ নিয়মটা হলো, দেখেন আমি এখানে লিখি, আপনারা জানেন, সেটা হচ্ছে অষ্টক নিয়ম বা অক্টেট রুল। অক্টেট রুল অনুযায়ী স্থিতিশীলতা অর্জনের মাধ্যমে মৌলগুলো তাদের কি করে, যৌগ গঠন করে। আসেন তাহলে মৌলগুলো যৌগ গঠন করবে। গুড। তাহলে অক্টেট রুল কি বলে? অক্টেট রুলটা আমরা লিখি, এখানে লিখি, অক্টেট রুল পড়বো এখন। অক্টেট রুল পড়ার আগে আমরা একটু মৌল থেকে ঘুরে আসি। পড়ছেন না? পর্যায় সারণী পড়ছেন তো? পর্যায় সারণীর কি থাকে? এই যে আনুভূমিক বরাবর কি থাকে? পর্যায় থাকে। পর্যায় সারণীর আনুভূমিক বরাবর যেগুলো থাকে পর্যায়, মানে রোগুলোকে আমরা বলি পর্যায়। পর্যায় কয়টা আছে? 7টা। গুড। আচ্ছা, তারপরে পর্যায় থাকে আনুভূমিক বরাবর। বলেন উলম্ব বরাবর কি থাকে? এরকম উলম্ব বরাবর কলাম, এই কলামগুলোকে বলা হয় গ্রুপ। গ্রুপ কয়টা আছে? 18টা, তাই না? 18টা গ্রুপ আছে। ক্ষার ধাতুর গ্রুপ, পৃৎক্ষার ধাতুর গ্রুপ, হ্যালোজেন, চ্যালকোজেন, অনেক কিছু আছে, নিকটোজেন্স। দেখেন এই যে 18টা গ্রুপের মধ্যে 18 নাম্বার যে গ্রুপটা সেটা একটু স্পেশাল অক্টেট রুলের জন্য। 18
18 নম্বর গ্রুপে কারা থাকে? হিলিয়াম থাকে, নিয়ন থাকে, আর্গন থাকে, ক্রিপ্টন থাকে। তো এদের একটা বৈশিষ্ট্য হলো, এই যে 18 নম্বর গ্রুপের একটা বৈশিষ্ট্য হলো হিলিয়ামের প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে, প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকে। দেখেন 1s2, এই 2টা ইলেকট্রন দিয়ে হিলিয়ামের প্রথম কক্ষপথ পূর্ণ হয়ে যায়, সে তার স্ট্যাবিলিটি অর্জন করে নেয়, শেষ। নিয়নের প্রথম কক্ষপথ পূর্ণ থাকে এবং পাশাপাশি দ্বিতীয় কক্ষপথেও কি থাকে? পূর্ণ থাকে। কিভাবে পূর্ণ থাকে দেখাচ্ছি, আমি আরেকটু ইলেকট্রন বিন্যাস করে নেই। এর ক্ষেত্রে প্রথম কক্ষপথ পূর্ণ, দ্বিতীয় কক্ষপথ পূর্ণ, তৃতীয় কক্ষপথ পূর্ণ এবং পঞ্চম কক্ষপথও পূর্ণ। দেখেন ক্রিপ্টনের ক্ষেত্রে যদি আমরা দেখি, আর্গনের ক্ষেত্রে তৃতীয় কক্ষপথ পূর্ণ, চতুর্থ আর পঞ্চম কক্ষপথ নাই। ক্রিপ্টনের ক্ষেত্রে শেষে দেখতে পাবেন 4s2 4p6। এখানে একটা প্যাটার্ন লক্ষ্য করেন। কি প্যাটার্ন লক্ষ্য করেন? দেখেন সর্বোচ্চ শক্তি স্তর 2, সর্বোচ্চ শক্তি স্তর 3, সর্বোচ্চ শক্তি স্তর 4। এখানে দুইটা 6টা 8টা ইলেকট্রন, 2টা 6টা 8টা ইলেকট্রন, 2টা আর 6টা 8টা ইলেকট্রন। তাহলে নিয়ন, আর্গন, ক্রিপ্টন এদের সর্ববহিস্থ কক্ষপথে কয়টা করে ইলেকট্রন আছে? 8টা। 8 মানে কি? অষ্টক, অক্টেট। তাহলে অষ্টক 8। এই যে নিষ্ক্রিয় গ্যাসের বা গ্রুপ 18 মৌলগুলোর হিলিয়াম ব্যতীত বাকি মৌলগুলোর কি থাকে? সর্ববহিস্থ কক্ষপথে 8টা করে ইলেকট্রন থাকে এবং প্রতিটা মৌলই, যত মৌল আছে আমার, লেখেন, বলেন কিছু কিছু মৌলের নাম বলেন। বলেন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর কি বলেন? ফ্লোরিন, ক্লোরিন। এই যে মৌলগুলো আছে এরাও চায় নিষ্ক্রিয় গ্যাসের মতো, এরাও চায় 18 নম্বর গ্রুপের এই নিষ্ক্রিয় গ্যাস, ইনার্ট গ্যাসের মতো, এই ইনার্ট গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে, সর্ববহিস্থ কক্ষপথে ইনার্ট গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে। তাহলে আমি কি বললাম বলেন তো আমার সাথে? প্রতিটা মৌলই চাই, প্রতিটা মৌলের পরমাণুই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের মতো ইলেকট্রন বিন্যাস কি করতে চায়? অর্জন করতে চায়। এটাই অক্টেট রুল। অক্টেট রুল মানে কি? 8 পূরণ করবে। কই পূরণ করবে? সর্ববহিস্থ কক্ষপথে 8টা করে ইলেকট্রন পূরণ করতে চাবে। এটাই আমার অক্টেট রুল। তাহলে অক্টেট রুলে কি বলা হচ্ছে? প্রতিটা মৌলের পরমাণু বা প্রতিটা মৌলই চায় তাদের সর্ববহিস্থ কক্ষপথে 8টি করে ইলেকট্রন পূরণ করতে। 8টা করে ইলেকট্রন পূরণ করলে কি লাভ? তারা স্থিতিশীল হয়ে যাবে, তাই না? স্থিতিশীল হয় আমাদের মেইন টার্গেট। তাহলে 8টা করে ইলেকট্রন পূরণ করবে। বুঝতে পারছেন? তাহলে অক্টেট রুল বোঝা গেল। এই 8টা করে পূরণ করতে গিয়ে যার 8টার বেশি আছে সে ইলেকট্রন দান করে দেবে, যার 8টার কম আছে সে গ্রহণ করবে। বোঝা গেল? গুড। দেখেন তাহলে আমরা দেখে ফেলি একটু দান গ্রহণটাও একটু দেখে ফেলি। তাহলে দেখেন আমরা কি দেখে ফেলবো? দান গ্রহণ। বলেন কয়েকটা মৌল লিখি, একটু হালকা করে দেখব কারণ এটা আমরা ডিটেলস পড়ব পরবর্তী ক্লাসে। এই নিয়ন আমাদের সেই টার্গেট, নিয়ন হচ্ছে কি আমাদের টার্গেট। আচ্ছা, নিয়নের পরে কি আছে? সোডিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম। নিয়নের আগে কি আছে? ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। ঠিক আছে? বুঝতে পারতেছেন? আচ্ছা, তো যদি আমরা একটু ইলেকট্রন বিন্যাসের দিকেও নজর দেই, নিয়নের কি থাকে? সর্ববহিস্থ কক্ষপথেরটা করতেছে 2s2 2p6। সোডিয়ামের কি থাকে? দেখেন 2s2 2p6 এবং 3s, একটু চালাকি করি,
থাকে 3s1, (3s1) 3s2, এটা থাকে 3s2 এবং 3p1। আচ্ছা, গুড। দেখেন, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এভাবে এগুলোও করে নেই। ইলেকট্রন বিন্যাস, আচ্ছা দেখেন, আচ্ছা তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি নিয়নের অষ্টক পূরণ আছে দ্বিতীয় কক্ষপথে, কিন্তু সোডিয়ামের কি হলো স্যার? সোডিয়ামের দ্বিতীয় কক্ষপথে 8টা আছে, কিন্তু তৃতীয় কক্ষপথে আবার কি আছে? একটা ইলেকট্রন এক্সট্রা আছে। এজন্য সোডিয়াম কি করবে? সোডিয়াম যদি তার তৃতীয় কক্ষপথের এই ইলেকট্রনটাকে কি করে দেয়? দান করে দেয়, তাহলে সে নিয়নে রূপান্তরিত হয়ে যাইতে পারবে। তাহলে সোডিয়াম ইলেকট্রন কি করবে? দান করবে। কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন। গুড। একটা ইলেকট্রন দান করার মাধ্যমে শেষ কক্ষপথ, তখন শেষ কক্ষপথ নাম্বার হয়ে যাবে 2, সে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। ভেরি গুড। ম্যাগনেসিয়ামের দ্বিতীয় কক্ষপথে 8টা আছে, আবার 3 নম্বর কক্ষপথে 2টা ইলেকট্রন আছে। তো ম্যাগনেসিয়াম কি করবে? 3 নম্বর কক্ষপথে যে 2টা ইলেকট্রন আছে, সেই 2টা ইলেকট্রন কি করে ফেলবে? দান করে ফেলবে। তখন তার আর ওই 2টা ইলেকট্রন থাকলো না, শুধুমাত্র 2s2 2p6 থাকলো, তারও অষ্টক পূরণ হয়ে গেল। তার মানে ম্যাগনেসিয়ামও ইলেকট্রন কি করলো? দান করলো। কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন দান করলো। বুঝতে পারছেন? আচ্ছা, অ্যালুমিনিয়ামও একইভাবে তার এখানে অষ্টক পূরণ আছে, এই 2টা ইলেকট্রন, এই যে এখানকার 2টা আর এই একটা, টোটাল 3টা ইলেকট্রন দান করবে। দান করে সেও নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে ফেলবে। তাহলে প্রতিটা মৌলই, এই যে 3টা মৌলের প্রত্যেকটাই ইলেকট্রন কি করলো? দান করলো। দান করে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে ফেললো। ঠিক আছে, গুড। দেখেন, ফ্লোরিনের কি হচ্ছে? ফ্লোরিনের ইলেকট্রন আছে কয়টা? ফ্লোরিনের ইলেকট্রন আছে কয়টা বলেন? ফ্লোরিনের ইলেকট্রন আছে হলো 7টা। তো সে কি করবে? একটা ইলেকট্রন গ্রহণ করবে। সে একটা ইলেকট্রন গ্রহণ করবে। কার থেকে গ্রহণ করবে? এই যে যারা দান করতেছে তাদের থেকে একটা ইলেকট্রন গ্রহণ করবে। গ্রহণ করে সে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। গুড। একইভাবে অক্সিজেনের দিকে নজর দেন, আছে 6টা, তাহলে গ্রহণ করবে কয়টা? 2টা, তাহলে 2 ইলেকট্রন গ্রহণ করবে। আছে কয়টা? 3 2 5, তাহলে সে কয়টা গ্রহণ করবে? 3টা, তাহলে 3 ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে সবার টার্গেট হলো নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করা। নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে গিয়ে কিছু মৌল আছে যারা ইলেকট্রন দান করবে, কিছু মৌল আছে যারা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে ইলেকট্রনের দান হবে এবং ইলেকট্রনের গ্রহণ হবে। তাহলে আমরা কি বললাম বলেন তো? ইলেকট্রনের দান হবে অথবা ইলেকট্রনের গ্রহণ হবে। এই যে দান এবং গ্রহণ, তাহলে কি দেখতেছি? কি দেখতেছি? বলেন বলেন বলেন, কি লিখলাম? ইলেকট্রনের দান হচ্ছে, ইলেকট্রনের গ্রহণ হচ্ছে। তাহলে দানের মাধ্যমেও সেখানে আয়নের তৈরি হবে, গ্রহণের মাধ্যমেও সেখানে আয়নের তৈরি হবে। তখন আয়ন, তাহলে দান করলে হয়ে যাবে পজিটিভ আয়ন, গ্রহণ করলে হয়ে যাবে নেগেটিভ আয়ন। তাহলে এই যে পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন এক জায়গায় হয়ে বন্ধন গঠন করবে, দ্যাট উইল বি আয়নিক বন্ধন।
আছে, ডিটেলস পড়বো আমরা এটা আগামী ক্লাসে, যে ইলেকট্রন দান হয়, ইলেকট্রন গ্রহণ হয়, আরেকটা স্পেশাল টার্ম হয়, সেটা হচ্ছে ইলেকট্রন শেয়ার হয়। তাহলে ইলেকট্রন যখন শেয়ারিং হবে তখন আমরা যে বন্ধন পাবো সেটা হবে কোভ্যালেন্ট বা সমযোজী বন্ধন। তো বোঝা গেল? তাহলে বলেন তো কি কি ঘটনা ঘটতে পারে? ঘটনা হচ্ছে যে আমাদের ইলেকট্রনের দান হইতে পারে, ইলেকট্রন গ্রহণ হইতে পারে, এবং একই সাথে ইলেকট্রন শেয়ারিংও হইতে পারে, তাই না? একটা কলা আছে, দুইটা বন্ধু শেয়ার করে খাইলেন, ঠিক এইরকম ইলেকট্রনগুলো কি করবে, এরা একজনের ইলেকট্রন আরেকজনের সাথে কি করবে, শেয়ার করবে। তাহলে শেয়ার করার মাধ্যমে হয় সমযোজী বন্ধন। ইলেকট্রন আদান প্রদান, ত্যাগ করবে, যে দান করবে অপরজন গ্রহণ করবে, আদান প্রদানের মাধ্যমে হয় আয়নিক বন্ধন। আর ধাতব বন্ধনটা সেখানে ধাতু যুক্ত হয়, সেখানে কি যুক্ত হয়, ধাতু আর ধাতু যুক্ত হয়। তাহলে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন আর ধাতব বন্ধন আমরা ডিটেলস পড়বো। তার আগে আজকে আমরা কি জানলাম? আজকে আমরা জানলাম হলো আমাদের এই যে আয়নিক বন্ধনের কারণ কি, হোয়াইয়ের অ্যান্সার জানলাম। কেন আয়নিক বন্ধন গঠিত হচ্ছে? আয়নিক বন্ধন গঠিত হচ্ছে স্ট্যাবিলিটি অর্জনের জন্য, যেখানে পটেনশিয়াল এনার্জি কি থাকে, মিনিমাম থাকে, এবং তার সাথে অষ্টক পূরণ করে কি করে, স্থিতিশীলতা অর্জন করে। অষ্টক পূরণ করে স্থিতিশীলতা অর্জন করে। কোথায় অষ্টক পূরণ করে? সর্বশেষ কক্ষপথে, সর্ববহিস্থ কক্ষপথে অষ্টক পূরণ করে। ঠিক আছে, বোঝা গেল সবার? এতটুকু বুঝতে পারছেন? তাহলে এতটুকু যদি বুঝে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ এতটুকু ক্লাস মনোযোগ দিয়ে করার জন্য। যে আমরা কেমিক্যাল বন্ধন কি অ্যান্সার জানলাম, কেন অ্যান্সার জানলাম, মানে কেন ঘটে, আমরা কিভাবে ঘটে সেটাও একটু জানলাম, যে অষ্টক নিয়ম ফলো করে কেউ দান করে কেউ গ্রহণ করে। তাহলে আয়নিক বন্ধনের ডিটেলস ক্লাস করবো আমরা আগামী দিন। আজকে আমাদের জন্য এতটুকুই। সবার জন্য দোয়া রইল, সবাই আমার জন্য দোয়া করবেন। দেখা হবে আগামী ক্লাসে, ততক্ষণ আল্লাহ হাফেজ।